বছরের সাজা নিয়ে, মিথ্যা মামলা, মিথ্যা সাজা নিয়ে দেশের বাইরে ছিলেন ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন। আপনাদের এলাকার কৃতি সন্তান, গতকাল উনি বাংলাদেশে এসেছেন না, উনি অচিরে এখানে আসবেন। তুহিন ভাইকে সাথে নিয়ে আপনারা এই এলাকায় কাজ করবেন। আলমগীর ভাই আছে, এখানে জহুরুল ভাই আছে, মিজানুর চৌধুরী আছে, আমাদের ছাত্র দল, যুব দল, সকল অঙ্গ দল আছে, বিএনপি সকল নেতা কর্মী আছে, পৌরসভা উপজেলা নেতৃবৃন্দ আছে, সকলে মিলে কাজ করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদ পরে আমরা আমাদের এই এলাকা উন্নয়ন করতে পারবো, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশ 31 দফার আলোকে ক্ষমতায় আসলে এই নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরে, এই লালমনিরহাটে যে এই কথাটি বলছিলেন, তিস্তা বহুমুখ প্রকল্প বাস্তবায়ন করার জন্য যিনি বলেছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন যদি ক্ষমতা আসে প্রথমে এই এলাকা উন্নয়নের জন্য তিস্তা এই বহুমুখ প্রকল্প বাস্তবায়ন উনি করবেন। এর জন্য তো আমাদেরকে একটু কাজে রাখতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যালো। আমাদের এই সামনে যারা আপনারা আছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের চিন্তা থেকে 31 দফা নিয়ে কিছু প্রশ্ন রেডি করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি 4:30টায় আমাদের সঙ্গে সংযুক্ত হন প্রধান অতিথি হিসাবে, তার আগেও এই হাউসে আপনারা এমন কিছু কোশ্চেন অ্যারেঞ্জ করবেন, আমরা আশা করি যেগুলোর উত্তর আমাদের জমিউল্লাহ সাহেব দিবেন বা আমরাও দেওয়ার চেষ্টা করব। তো হাউসে মাইক দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, কার কাছে একটা কর্ডলেস মাইক যেটা আছে ওটা একটু যদি সামনে দেন প্লিজ। আচ্ছা, মাইক আপনাদের সামনে যেতে যেতে আমি দুটো কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে আমাদের সঙ্গে আমরা যারা আপনাদের সঙ্গে বক্তব্য দিয়েছি, এর মধ্যে আমার দৃষ্টিতে 2-3টি জিনিস বাদ পড়ে গেছে, আমরা কেউই দিতে পারিনি। আপনাদের এই জিনিসগুলো আপনাদের দৃষ্টিতে আমি একটু নিতে চাচ্ছি। একটা হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে 31 দফার মধ্যে মূল কি পেলেন, আপনি 31 দফায় এত তো ডিটেলস বলার মতো সময় থাকে না, কিন্তু তখন আপনি কি বলবেন? আমি এমন যেমন বলতে পারেন, আপনি আমাদের 31 দফায় একটা বড় ঘোষণা আছে, সেটা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু আমরা বলেছি রাজাকারের তালিকা করা হয়, অথচ দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদের মূল্যায়ন করা হচ্ছে না কেন? অতএব আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করবো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে সামনে দাঁড়ালি একটা প্রত্যেক স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে একটি ভাষা তো আমরা শিখি, আর শিখি ইংরেজি। আমাদের নেতা বলেছেন যে না, মাল্টিলিঙ্গুয়াল ভাষা শিখতে হবে, মাল্টিলিঙ্গুয়াল একটা কোর্স করতে হবে। যেমন প্রত্যেককে বাংলা ইংরেজি তো আছেই, তার উপরে একটা বা দুটো ভাষা শিখতে হবে। সেটা অ্যারাবিক হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা স্পেনিশ হতে পারে, চাইনিজ হতে পারে, যাতে করে সে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে এবং বিদেশের যে জ্ঞান আছে সেটা বাংলাদেশে আনতে পারে। এই দুটো কাজে রাখবে, এটা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যেটা বাদ পড়ে গেছে সেটুকুই আমি বলছি। একটা হচ্ছে শহীদ জিয়া রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় এখানে ইন্ট্রোডিউস করা হবে, সেই জিনিসটা। আর বিশেষ করে ক্লাইমেটের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে বনায়ন কর্মসূচির কথা বলা হয়েছিল, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে ওনার ইচ্ছা যে প্রতি বছর 1 কোটি গাছ উনি লাগাবেন, আর 5 বছর যদি এক টার্ম ক্ষমতা রাষ্ট্র পরিচালনার সুযোগ উনি পান, তাহলে 5 বছরে 5 কোটি গাছ উনি লাগাবেন। এটা উনি এক্সট্রা কথা বলেছেন, যে জিনিসটা হচ্ছে আমাদের জলবায়ুর কারণে, জলবায়ুটা যে ক্লাইমেট যে প্রবলেম, যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলায় আমাদের কাজ করবে। আরেকটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা
আউটসোর্সিং এ কাজ করে, ইন্টারন্যাশনাল জানেন যারা ইন্টারনেট নিয়ে ডিল করছেন, কিন্তু তাদের পেমেন্টটা বাংলাদেশে আসতে পারে না, সিস্টেম নেই। সেই জন্য তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, এটা পেপল আছে যে এই জাতীয় সে সমস্ত কথাগুলো উনি এই দেশে আনবেন। আর প্রত্যেক জেলায় একটা করে অন্তত স্মার্ট স্কুল, স্মার্ট আইটি স্কুল উনি করবেন, এটা এই কথা উনি ইমপ্লিমেন্টের ঘোষণা করেছেন। আর একটা হচ্ছে পর্যায়ক্রমে দেশের সকল শ্রেণী গোষ্ঠীর জন্য আবাসন নিশ্চিত করবেন, মানে পর্যায়ক্রমে এভরিবডি উইল গেট এ হোম, একটা বাড়ি প্রত্যেকে পাবে, সেটা গ্র্যাজুয়ালি দেশের পরিস্থিতি এবং আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। বাট ভিশন হলো নোবডি উইল বি হোমলেস, এভরিবডি উইল গেট এ হোম। এই যে কথাগুলো, এই কথাগুলো এখানে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিল। আরেকটা জিনিস যেটা বাদ পড়ে গেছে, বলা হয়নি, এখানে আছে, সেটা হচ্ছে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের বাইরে আছে, তারা দেশে আসলে এয়ারপোর্টে ভালো ব্যবহার পায় না, এটা, এবং তারা বিদেশে যে অবস্থায় আছে সেখানে ওদের নানা সমস্যা হয়, সেটা দেখার জন্য দূতাবাসগুলোকে সতর্ক করা, এবং তারা বাইরে থেকে এখানে আসার পর তাদেরকে তাদের যেন সহজে বিনিয়োগ করতে পারে, সেজন্য আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করব। আর সহযোগিতা মানে ঋণ দেবো, কম কম সুদে ঋণ দেবো, অন্যান্য সুযোগ সুবিধা দেবো, যাতে আমাদের প্রবাসী ভাইরা দেশে ফেরত এসে বিনিয়োগ করতে পারে। এবং প্রবাসী ভাইদেরকে আমরা ভোটাধিকার দেব, এটা আমরা অঙ্গীকার করেছি, তাদেরকে আমরা ভোটার লিস্টে নেব। আমরা রিপিট করি, ফ্যামিলি কার্ড হবে, হেলথ কার্ড হবে, ফার্মার্স কার্ড হবে, এই তিনটা ঘোষণা। প্রাইমারি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে, এগুলো আমাদের এক্সট্রা আগে ছিল না, কিন্তু এগুলো আমাদের চেয়ারম্যান সাহেব, অ্যাক্টিভ চেয়ারম্যান সাহেব যোগ করেছেন এবং এগুলো গুরুত্ব দিয়ে করছেন। প্রাইমারি শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন। কেন? দ্যাট ইজ দি বেসিক পয়েন্ট। যদি শিক্ষা ওই অবস্থাতেই যদি আপনি ভালো শিক্ষা, কোয়ালিটি এডুকেশন দিতে না পারেন, তাহলে পরে আর শিক্ষা ভালোভাবে হবে না। এটা উনি আইডেন্টিফাই করেছেন এবং বলেছেন এটাকেই আমরা গুরুত্ব দেব। এই জন্য দরকার হলে প্রাইমারি টিচারদের বেতন বাড়িয়ে দেবে, প্রাইমারি শিক্ষকদের যে সামাজিক গুরুত্ব সেটা বাড়ানো হবে, এবং প্রোটোকল ওয়াইজ তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, সুবিধা দেওয়া হবে। তার মানে উপযুক্ত ব্যক্তি যেন প্রাইমারি শিক্ষায় শিক্ষকতা করতে আসেন, তাদেরকে আকর্ষণ করা যায়, কারিকুলাম সেভাবে করা হবে, এটা একটা স্পেশাল গুরুত্বপূর্ণ দিক। আপনাদের সঙ্গে ধন্যবাদ, প্রশ্ন করতে পারবেন। কেউ প্রশ্ন করবেন? জি, ওনাকে দেন। আপনার নাম বলে, পদবি বলে প্রশ্ন করেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা উপজেলা শাখার সভাপতি। আমার প্রশ্ন হলো, আজকে জাতীয়তাবাদী দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারী জেলায় আজকে 11টি অঙ্গ সংগঠনকে নিয়ে আজকে মত বিনিময়ের সভা হচ্ছে এবং 1 দফা বাস্তবায়নের লক্ষ্য। আমার প্রশ্ন হলো, এই ভাইয়ের কাছে, প্রিয় নেতা, আপনাকে আমরা বারবার আমরা লক্ষ্য করি, ছাত্রদল থেকে শুরু করে আজকে বিএনপির যুগ্ম মহাসচিব হয়েছেন। আপনার কাছে আমার অনুরোধ, আমার বক্তব্য তারেক জিয়ার কাছে আপনি পৌঁছে দেবেন, এবং আমি চাই আজকে সারা বাংলাদেশে বিএনপিকে চাঁদাবাদ বানিয়ে যেভাবে তকমা লাগিয়ে আমাদের বিরুদ্ধে আমার শহীদ ছিলেন জিয়াউর রহমানের যে আদর্শের দল জাতীয়তাবাদী দল বিএনপিকে বিভিন্নভাবে চাঁদাবাদ বানানো হচ্ছে। কাজেই আমি মনে করি অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে জেলা বিএনপি, উপজেলা বিএনপি তারা যেন বসে তাদেরকে সাথে নিয়ে 31 দফা বাস্তবায়ন করতে হবে। যদি তাদেরকে নিয়ে বসানো না হয় তাহলে 31 দফা কখনো বাস্তবায়ন হবে না। কাজেই কিছু কিছু নেতা আজকে কিছু নেতৃবৃন্দ, আপনি সোজাসুজি প্রশ্নটাই আসেন। প্রশ্ন আমার যত অঙ্গ সংগঠন আছে সবাইকে নিয়ে আধার সংগঠন বিএনপি তাদের সঙ্গে আলোচনা করে আমরা সকলেই মিলে জনগণের কাছে যাব 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সেই সকাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সবাই বক্তব্য রেখেছি, এবং আমাদের আজকের আলোচনার বিষয় বস্তু হলো 31 দফা।
এবং টু দ্য পয়েন্ট আমরা কথাগুলো বলেছি এইভাবে যে এই হাউসে আমরা যারা আছি, এখানে আমরা যে কর্মশালায় অংশগ্রহণ করেছি, বাইরে কিন্তু আমাদের ব্যাপক কাজ আছে। আমরা যদি এই বাইরের কাজগুলো একজন ট্রেনার হিসাবে নিজেকে মনে করি, আমরা পার্শ্ববর্তী কোনো গ্রামে, কোনো উঠান বৈঠকে অথবা কোনো থানায়, ইউনিয়ন ওয়ার্ডে নিজেকে একজন ট্রেনার মনে করে, প্রশিক্ষক মনে করে যদি আমরা সেই কাজগুলো করি, প্রয়োজন আপনার 3 জন 4 জন একটা টিম ওয়ার্কের ভিত্তিতে সেটা হতে পারে, তাহলে সহজে আমরা 31 দফাকে জনগণের কাছে তৃণমূলে আরো ব্যাপকভাবে নিয়ে যেতে পারি। নাম্বার 1। নাম্বার 2, যেটা উনি বলার চেষ্টা করেছেন, দেখেন অপপ্রচার কিন্তু চলছে, সব প্রচারই কিন্তু প্রচার না, অনেক অপপ্রচার আছে। ষড়যন্ত্র থেমে থাকে নাই, থেমে যায় নাই। দেশে এবং দেশের বাইরে যারা আছে এরা প্রচুর অর্থের মালিক, এই অর্থটা লুট করে নিচ্ছে, এই অর্থগুলা তারা পাচার করে নিয়েছে, দুর্নীতি করেছে। দুর্নীতি আর দুঃশাসন থেমে যায় নাই। আমরা কিন্তু এখনো ফাইট দিচ্ছি, ফাইট করছি আমাদের অধিকারের প্রশ্নে। সুতরাং বুঝতেই পারছেন আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আর বিএনপির নামে কেউ যদি কোনোভাবে বদনাম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে দল যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লক্ষ্য করেছেন, কাউকে কিন্তু ছাড় দেন নাই এবং ছাড় দেওয়া হবে না। মাননীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুদ বিন আমির সুমন, জাতীয়তাবাদী ছাত্র দলের তৃণমূল থেকে উঠে আসা একজন ক্ষুদ্র কর্মী। আমি তোমার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। আজকে 31 দফার উপরে আমরা দীর্ঘদিন থেকে এই আলোচনাগুলো শুনছি এবং আমি নিজেও 31 দফার ডিআরইউ এর ট্রেনিংয়ে আমি অংশগ্রহণ করেছিলাম। এখানে আমার কাছে একটি জিনিস সবসময় আমার মাথায় নাড়া দেয়, আমার চিন্তা শক্তির মধ্যে নাড়া দেয়, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ সংশোধন নিয়ে। আমি এখানে সংযোজন করার জন্য আমি আমার অনুরোধ থাকবে বা আমার পরামর্শ থাকবে, সেটা আমাদের নেতৃবৃন্দ আপনারা চিন্তা করে দেখবেন যে সংবিধানের 70 অনুচ্ছেদে যেমন আছে আস্থা ভোট, অর্থবিল, এইটার পাশাপাশি যদি এখানে অন্তর্ভুক্ত করা যায় কিনা যে দল থেকে দলীয় প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য যদি অন্য কোনো দলে যদি যোগদান করে কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে যদি বহিষ্কৃত হয়, তাহলে সে ব্যক্তি তার সংসদ সদস্য পদ হারাবেন। এই বিধানটা আমি মনে করি একজন তৃণমূলের কর্মী হিসাবে যে এটা যুক্ত করাটা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করছি। এই কারণে যে অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাদের কাছে সুখকর নয়। 1981 সালে 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকাণ্ড ঘটানোর পরে আমরা দেখেছি যে একদিনে 87 জন এমপি জাতীয় পার্টিতে চলে গেছে। আমরা দেখেছি 111 পরে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে শত শত এমপি চলে গেছে। দেখা যায় এমপি কেনাবেচা হয় আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে, এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের এমপিরা যারা আছে তারা হাজার কোটি টাকার মালিক, আওয়ামী লীগের যারা মন্ত্রী আছে তারা লক্ষ কোটি টাকার মালিক। তারা যে নতুন করে যেটা উন্মুক্ত করে দেয়, নতুন করে যে তারা যে এখানে আমি জাস্ট একটু বলে ওনাকে দিচ্ছি, এটা পুরোটা উনি দিবেন। তবে দেখেন দলের একটা শৃঙ্খলার ব্যাপার আছে। আমি দলের প্রতিনিধিত্ব করছি, দলের মধ্যে কেউ যদি আমি শৃঙ্খলার বাইরে যাই বা শৃঙ্খলা নষ্ট করি, দল অ্যাকশনে যাবে। পার্লামেন্ট সেখানে অ্যাকশন যাওয়ার কোনো সুযোগ আছে কিনা বাকি বিস্তারিত উনি বলবেন। একটা কোশ্চেন করছিল, সেটা আমি লাস্টে যেটা বলি, যেটা সারমর্মটা কি একজন তৃণমূলের কর্মী হিসেবে আমি মনে করি 31 দফার সারমর্মটা আমার কাছে এক বাক্যে মনে হয় যে মানুষের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যে নাগরিক অধিকার, সেইটাই মুক্তির সনদ হচ্ছে আমাদের 31 দফা। আপনার আগের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে 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 কর্ম করবে তার কর্মের ফলাফল তাকে পেতে হবে। দেখেন, এটা তো আমাদের ধর্মীয় বিধানও আছে, আইনেরও বিধান, দলেরও বিধান, কিন্তু তারও একটা কতগুলো সিস্টেম আছে। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য।
দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আপনি যে নামগুলো উচ্চারণ করছেন বা যে সমস্ত কর্মের কথা বলেছেন, আমি এখানে এটা বলতে চাই না, থ্যাঙ্কলেস জব, বাট তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনি জানেন। আদম আমার মনে হয় আক্কেলমান কে লিয়ে ইশারায় কাফি। থ্যাংক ইউ। নেক্সট বলুন, অন্যদিকে বাইক দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শফিউল বাড়ি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোমাল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 26 নম্বর যে সংস্কার চিকিৎসা বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি একটি ভুক্তভোগী পরিবারের চিকিৎসা ব্যবস্থার সন্তান। আমাদের সারা দেশে এখন সবচেয়ে যেটা প্রয়োজন, চিকিৎসা ব্যবস্থা এত ভঙ্গুর অবস্থায় চলে গেছে যেটা বলার অপেক্ষা রাখে না। আজকে আমাদের জননেতা জনাব তারেক রহমান বলেছে যুক্তরাজ্যের সিস্টেমে কাজটা করবে, কিন্তু আদৌ কি সম্ভব? আমাদের বাংলাদেশের ডাক্তাররা বিদেশে যা সুনাম অর্জন করছে, ভালো ভালো চিকিৎসা করছে, তারা এসে বাংলাদেশে বড় বড় ক্লিনিক হাসপাতাল দিয়ে কোটি কোটি টাকা লোপাট করছে। আমাদের কথা হলো আগে ডাক্তারদের চিকিৎসা করতে হবে, এইটা করা যাবে কিনা? আমাদের কথা হলো বিশেষায়িত হাসপাতাল করতে হবে জেলায় জেলায়, এই পরিকল্পনা নিতে হবে, কম্পিটিশন লাগাতে হবে ডাক্তারদের সাথে, বিদেশি জি, ডাক্তার। ধন্যবাদ। আমাদের জমিউল্লাহ সাহেব এই প্রশ্নটির উত্তর দিবেন। জি ধন্যবাদ। দুটো প্রশ্ন, একটা হচ্ছে আমাদের যে কমিটমেন্ট সেটা হচ্ছে যে ইউকে স্টাইলে আমরা এই দেশের স্বাস্থ্যসেবাটা জনগণের কাছে পৌঁছাবো, এই তো। আপনি বলছেন এটা কি সম্ভব? কারণ কেন সম্ভব না, আপনি কেন সম্ভব না বলেছেন আমি জানি না, বাট এটা একটা উত্তর আছে। সেটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন থেকে ইউকেতেই আছেন। উনি কিন্তু ইউকের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে কি আছে এটা নিজের থেকে দেখছেন, এবং প্রস্তাবটা আমরা ওনার কাছ থেকে বা ওনার কাছে যারা স্পেশালাইজ আছে তাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি নিজেও কিন্তু বলেছেন যে দিস ইজ এ অ্যাম্বিশাস থিঙ্কিং, আর ওইটাও কিন্তু অনেকদিন ওখানে চলার পর দেখা গেছে ওটার মধ্যেও অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। ঠিক আছে, আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা এখন ওখান থেকে মূল থিমটা কি পাচ্ছি, জনগণের দূর গড়ায় স্বাস্থ্যটা পৌঁছে দাও, এবং সেই ব্যক্তি যেন জানে তার ডাক্তারকে। ইউকে সিস্টেমের মেইন মজা তো এখানে, আমার গরিব মানুষটা অসুস্থ হলে পকেটে কোথায় যাবে অস্থির হয়ে পড়ে, হসপিটাল, বাসা, টাকা, গরিব আত্মীয়, কে কোথায় ধনী আত্মীয়, অস্থির হয়ে যায়। আপনি আমি সবাই, কারণ ওই হেলথটা খুবই ইম্পর্টেন্ট। গরিবের জন্য হলে তো আরো সিরিয়াস হয়ে যায়। এই স্বাস্থ্য সিস্টেমটা চালু করলে সবার জন্য স্বাস্থ্য, এক কথায় অন্তত একটা জিনিস পৌঁছা গেল যে মিস্টার এক্স ইন এ ভিলেজ উইল নো হু ইজ হিজ অর হার ডক্টর। এটা তো আপনি এগ্রি করেন নাকি? এটা যদি এগ্রি করেন তাহলে আমার ফার্স্ট কাজটা হয়ে গেল যে আমি যে নিশ্চিন্ত অনিশ্চয়তার মধ্যে থাকি, সেখান থেকে আমি অন্তত শিওর হলাম যে আমি বাড়ি লক্ষ্মীপুর, অমুক গ্রাম, আমার এখানে অমুক, আমার নামে আমার ডাক্তারকে অমুক, আমি অসুস্থ হলে আমি তার কাছে যাব, যেটাকে আপনারা ব্রিটিশে বলা হয় জিপি সিস্টেম, তাই না? ওই সিস্টেমটা আমরা ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ওখানকার একটা সুবিধা আছে, আমাদের ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস যেটা ওই জায়গায় হচ্ছে, তারপরে একটা এক্সপেরিমেন্ট বাংলাদেশে না করে ওখানে হচ্ছে, ওখানে নানা ধরনের সমস্যা কি কি হচ্ছে ওগুলোকে আমরা অ্যাড্রেস করবো এখানে ইন্ট্রোডিউস করার সময়, যাতে করে ওই জিনিসগুলো বাংলাদেশে না হয়। এটা হলো এক নম্বর যেটা আপনি বলেছেন। দুই নম্বর হলো হেলথ সার্ভিসটা যেন জনগণের কাছে পৌঁছায়, ডক্টরদের ঠিক করা, এটা এত একটা বড় জিনিস। নিজস্ব মানে আমি যদি ডাক্তার হই, আমাকে নিজকে আগে আমাকে ঠিক করতে হবে, এটা বোধহয় সবার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। আমরা যে যে প্রফেশনে আছি, নো বাইসেলফ, কারেক্ট ইয়োরসেলফ, আপনার নিজকে জানুন, নিজকে আগে রক্ষা শেখান, নিজকে শুদ্ধ করুন। এটা তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই না? আমি নিজে শুদ্ধ হয়ে তারপর শুদ্ধ করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়া বন্ধ করে তারপর অ্যাডভাইস করছে ভাই তুমি মিষ্টি খেও না। তো দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু নো, আমরা সেটা জানি, কিন্তু আমাদের দেখতে হবে আমাদের ইন্টেনশনটা কি। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা সিস্টেম চেঞ্জ করব, স্বাস্থ্য সেবা চেঞ্জ করব, একটা এস্টাবলিশ ভালো সিস্টেম ইউকেতে আছে সেটাকে আমরা একটা মডেল হিসেবে নেব, বাট ওইটার যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আমরা মাথায় রাখলাম, এবং সেগুলো যেন আমরা ইন্ট্রোডিউস করার সময় সেগুলোকে অ্যাড্রেস করেই করব।
আর প্রত্যেকটা থানা বা জেলায় বিশেষায়িত হসপিটাল করার যে কথা বলেছেন সেটা আমাদের প্ল্যানে আছে। আমরা বিশেষায়িত হসপিটাল করার কথা ভাবছি। বিশেষ কারণে কথায় কথায় আপনারা ইন্ডিয়া চলে যাচ্ছে, কথায় কথায় অন্য জায়গায় চলে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক ভালো মন্দ, কখনো মানে সুবাতাস, কখনো মন্দ বাতাস, এই সমস্ত পরিস্থিতিতে আমাদের লোকজন খুব সাফার করছে। তো হোয়াই শুড উই গো দ্যাট? আমাদের এখানে যদি আমরা ভালো স্বাস্থ্যসেবা গড়ে উঠাতে পারি, ভালো ডক্টর থাকে, তাহলে তো কেউ ওখানে যাবে না। কেউ যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। তাইলে আমরা আমাদের এখানে যদি আমরা স্বাস্থ্যসেবা ভালো করতে পারি, তাহলে আমরা এখানে সেটা করব, এবং সেটা ওভারনাইট হবে না, একটা পদ্ধতিতে আস্তে আস্তে আমরা সেদিকেই যাব। একবার মনে আছে এক কোরবানিতে আমাদের গরু আসতে দেওয়া হয়নি? মনে আছে আপনাদের? 1 বছর বা 2 বছর আমাদের কষ্ট হয়েছে। এখন মাশাআল্লাহ আমাদের দেশের প্রত্যেক আনাচে কানাচে গরুর খামার হয়ে গেছে। কেন? আমরা শিখেছি যে না, আমরা গরুর ওদের উপর ডিপেন্ড করব না, আমরা আমাদের দেশে করব। পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, ফরিদপুরের পেঁয়াজের বাম্পার ক্রস হচ্ছে। তার মানে কি? ইট ইজ দ্য চ্যালেঞ্জ, উই উইল ফেস দি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আগাবো। আমরা কারোর মুখোমুখি হব না, মুখাপেক্ষি হব। দ্যাট ইজ দিস ফিলসফি। থ্যাংক ইউ। মাইকটা অন্যদিকে দিবেন। জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শোয়েব পারভেজ, সিনিয়র সহসভাপতি জেলা বিএনপি। আমার এই হেলথের উপরেই আমার প্রশ্নটা, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে 5% ন্যাশনাল বাজেটের 5% হেলথে আমরা ব্যবহার করবো, জিডিপি 5%। তা এখন আচ্ছা না, মানে আমি বলছিলাম ন্যাশনাল বাজেটে। তা এখানে আমরা আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে যে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা কি আছে? আমরা যদি 10 কোটি লোককে, 18 কোটির মধ্যে যদি 10 কোটি লোককে আমরা হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, এবং একজন যদি 1000 টাকা করে দেয়, তাহলে আমরা কিন্তু এখানে আপনার 10,000 কোটি টাকা বছরে ইনকাম হেলথ ইন্স্যুরেন্স থেকে আনতে পারবো। এসব ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা আছে কি না? আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটা গ্রহণ করলাম, আমাদের চেয়ারম্যান সাহেব আসলে আপনি প্রশ্নটা রেজ করবেন। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা একটু নিয়ে নাও, নিয়ে নাও। নেক্সট কে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডোমা পৌর বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কোথায়? ও পিছনে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে 22 নম্বর আছে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতির ভূমিকা। আমার এখানে প্রশ্ন হলো যে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের আন্দোলন সংগ্রাম করতে যে সমস্ত নেতাকর্মী জীবন দিয়েছে, তাদের নামটাও এই তালিকায় সংযুক্ত করা হবে। আপনাদের দৃষ্টি আপনার খুশি? প্রিয় নেতৃবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের এই কর্মশালার প্রধান অতিথি জনাব তারেক রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে আসবেন। আমরা এই নীলফামারী জেলার পক্ষ থেকে, আজকের এই কর্মশালার পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই আপনাদের করতালির মধ্য দিয়ে। কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মাঝে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, এবং বক্তব্য বলতে আপনারা প্রশ্ন করবেন, উনি প্রশ্নগুলো নেবেন এবং উত্তর দেওয়ার জন্য উনি আপনাদের সামনে সরাসরি কথাগুলো বলছেন, আমি বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আর কে প্রশ্ন করছেন একটু বলবেন প্লিজ। আমাদের এই যে এখানে যে সিটটা করি, তা আমি কিছুক্ষণ আগে যেটা কথা বলছিলাম। জি প্লিজ বলেন। আসসালামু আলাইকুম, আমি তাসনিম ফৌজিয়া ওপেল, মহিলা দল, সভাপতি মহিলা দল। আমার প্রশ্নটা খুব সংক্ষিপ্ত। এখানে বলা হচ্ছে যে আমাদের 3 সফল প্রধানমন্ত্রী যে ছিলেন খালেদা জিয়া, এবং তার ছেলে তারেক রহমান, তিনিও নারী বান্ধব আমরা জানি, এবং 31 দফা দাবিতে উনি এটা বাস্তবায়ন করবেন আশা রাখি। কিন্তু আমাদের প্রশ্ন হল 100 যে আসন নারীদের জন্য, যে 100 আসন উনি বাংলাদেশ করেছে, সেটা আমরা ক্লিয়ার হতে পারছি না। সেটা ক্লিয়ারেন্স নিয়ে দেবেন যে কি
কোন প্রক্রিয়ায় উনি এই মানে সেটি পারাবে বাস্তবায়ন করবেন। আমরা আপনার প্রশ্নটাও নিলাম, চেয়ারম্যান সাহেব আসার পর আপনি প্রশ্নটা করবেন প্লিজ। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি তোমার পৌর শ্রমিক দলের সদস্য সচিব সুমন আলী। আমার একটা প্রশ্ন ছিল এখানে 31 দফার ভিতরে 22 নম্বর প্রশ্নটা, সেখানে লেখা আছে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান। এখন লিখে দেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ওনার প্রশ্নটা কই, উনি লিখে দিছেন? দেন। স্যার জি, আমার প্রশ্ন হলো যে 22 নম্বরে যে প্রশ্নটা আছে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। এখানে আমার প্রশ্ন হলো যে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের আন্দোলন সংগ্রাম করতে যে সমস্ত নেতাকর্মী জীবন দিয়েছে তাদের নামটাও এই তালিকায় সংযুক্ত করা। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই কর্মশালার প্রধান অতিথি জনাব তারেক রহমান আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে নীলফামারী জেলার পক্ষ থেকে আমরা সংগ্রামী সালাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আপনার প্রশ্ন। স্লোগান দেবেন না, শহীদপুর জেলা দিয়ে শুরু হবে, নীলফামারী, এরপরে রংপুর। আপনার স্লোগান দেবেন না প্লিজ। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির শহীদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার দাবি জানাচ্ছি। আপনি জানেন যে উত্তরবঙ্গে গেটওয়ে সোদপুর বিমানবন্দর, যেটি প্রেসিডেন্ট সাহেব নির্মাণ করেছিলেন, এই অঞ্চলটাকে উন্নয়ন করতে এই বিমানবন্দর নির্মিত হয়েছিল। তাই এই এলাকার দাবি হিসাবে বিমানবন্দর থেকে আমরা আপনি বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে এই এলাকার মানুষের দাবি এটাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করা। সবচেয়ে বড় জিনিস যেটি সেটি হলো যে সোদপুর একটি রেলওয়ে কারখানা ছিল, যেটি আজকে 15,000 এখানে শ্রমিক ছিল, আজকে সেটি বন্ধ হয়ে 660 শ্রমিকে পরিণত হয়েছে। আজকে এখানকার সকল কিছু বন্ধ হয়ে গেছে। এই এলাকার দাবি শুধু তাই না, প্রেসিডেন্ট সাহেবের স্বপ্ন ছিল যে এই বিমান এখানে রেলওয়েতে একটি বগি তৈরির কারখানা থাকবে। আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে এই দাবিগুলি বিএনপি পূরণ করবে কিনা? ধন্যবাদ। আজকের এই 31 দফা ঘিরে অনুষ্ঠিত ওয়ার্কশপ কর্মসূচি প্রোগ্রামের 3 অনুষ্ঠানের সম্মানিত সভাপতিবৃন্দ, ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই 3 জেলা, থানা, উপজেলা এবং পৌরসভা পর্যায়ের সকল উপস্থিত আসসালামু আলাইকুম। আমি অনুষ্ঠানে যোগদান করার সাথে সাথে বিলকিস আপা আমাকে একটা প্রশ্ন দিয়েছেন, আমি ধাতস্থ করার সময় এনিওয়ে উনি শেষে একটি কথা বলেছেন যে এই জনগণের এই দাবিগুলো আমরা পূরণ করবো কিনা আমরা যদি আমার মধ্যে সুযোগ পাই সরকার গঠন কথা। আপা আপনার প্রশ্নের ভেতরেই আপনার উত্তরটা রয়ে গেছে। আপনি বলেছেন জনগণের দাবি, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যাশা করে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মসূচি নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে এবং সেইটার পক্ষে রায় নিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি চেষ্টা করবে সরকার গঠন করবে। তো যেই দলটি জনসমর্থন